প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025-এর প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠানটি সঞ্চালনায় আছি আমি ইফফাহ আসারিরা। অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণঅভ্যুত্থানের নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে তা হলো সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের মূল কারণ। বিষয়টির পক্ষে বলবে গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ, বিষয়টির বিপক্ষে বলবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জের বিতার্কিকরা হলেন অপূর্ব রায় সূর্য, রৌবা তাবাসসুম ও তাদের দলনেতা মোহাম্মদ মারুফুজ্জামান। বিপক্ষ দল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিতার্কিকরা হলেন মাহজাবিন বিনতে মাহফুজা, মোহাম্মদ আকরামুজ্জামান কিয়াম ও তাদেরও দলনেতা মোহাম্মদ তানভীর হাসান তরুণ। আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করবেন মোহাম্মদ তারেক জুবায়ের, ডেপুটি পুলিশ কমিশনার প্রসিকিউশন ডিএমপি এবং সাবেক সহসভাপতি সলিমুল্লাহ মুসলিম হল ডিবেটিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়, তুহিনুর রহমান, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর এবং সাবেক সভাপতি জিয়া হল ডিবেটিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়, রকিবুল হাসান শান্ত, সহকারী জজ এবং সাবেক সহসভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারকবৃন্দ, যে সকল বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ এমরান জাহান, প্রফেসর ও চেয়ারম্যান ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটের সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটের সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এর অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক প্রতিযোগিতা। আজকের বিষয় সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের মূল কারণ। খুবই একটি চমৎকার বিষয় এবং সাম্প্রতিক ইস্যু। এটা পক্ষে বলবেন পক্ষের দল গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ এবং বিপক্ষে বলবেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দল। আমি প্রথমেই পক্ষের দলের প্রথম বক্তা অপূর্ব রায় সূর্যকে আমন্ত্রণ জানাচ্ছি এর পক্ষে কথা বলার জন্য। সূর্য। আজকের বিতর্কের প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের তার্কিকবৃন্দ ও যারা দেখছেন ও শুনছেন, সবাইকে আমার ও আমার দলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। মাননীয় সভাপতি, আজ যখন উন্নত বিশ্বের মানুষের বিলাসিতার দাম দিতে হচ্ছে আফ্রিকার শিশুদের
রক্তে কান্নায় ঘামে, যখন সোনার ও হীরার খনি কঙ্গোতে বয়ে এনেছে চরম দারিদ্র্য, দিয়েছে দূষিত পরিবেশ, ঘানা আজ যখন পরিণত হয়েছে ইউএসের ডাম্পিং জোনে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের মূল কারণ। বিষয়টির পক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয়টি আজ যদি আমরা ভালোভাবে পরিলক্ষিত করি, তাহলে আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রপঞ্চ পাবো যেগুলো আলোচনার জোর দাবি রাখে। প্রথমত, সভ্যতা। সভ্যতা হলো মানুষের জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি ও সামাজিক আচরণের সম্মিলিত উন্নত রূপ, এবং আধুনিকায়ন বলতে বোঝায় প্রযুক্তি, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনধারা ও চিন্তা ভাবনার পরিবর্তনকে। এবং সভ্যতার আধুনিকায়ন মানে হচ্ছে প্রকৃতি সরলতা ভুলে মানুষের এক যন্ত্রের রাজ্যে প্রবেশ। এমন এক পরিবর্তন যেখানে গরুর গাড়ি বদলে যায় প্রাইভেট কারে, চিঠি বদলে যায় চ্যাট বক্সে, আর মানুষের তৈরি মাটির বাড়ি বদলে যায় কংক্রিটের দালানে। মানুষের এই যন্ত্রের রাজ্যে প্রবেশের তীব্র ইচ্ছাই হলো প্রবণতা। এবং আজকের বিতর্কের বিষয় প্রবণতা শব্দের সাথে ই প্রত্যয় যুক্ত করে শব্দর্গী করা হয়েছে আরও বিশেষায়িত। মাননীয় সভাপতি, পরিবেশ দূষণ হচ্ছে মানবসৃষ্ট এমন এক অবস্থা যেখানে প্রকৃতির মৌলিক উপাদান যেমন মাটি, পানি, বায়ু হয়ে ওঠে জীবজগতের জন্য হুমকি স্বরূপ। এবং অনেক সময় আজ মূল কারণ বলতে আজ আমি এবং আমার দল বোঝাচ্ছি পরিবেশ দূষণের জন্য আর হাজারটি কারণ থাকলেও সব থেকে বেশি দায়ী হচ্ছে সভ্যতার আধুনিকায়নের প্রবণতা। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের মূল উদ্দেশ্যটি হলো পরিবেশ দূষণের মূল কারণটিকে উদ্ঘাটন করা, হোক সেটি আমাদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক কিংবা আরামদায়ক। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ আমি এবং আমার দল বলছি সভ্যতার আধুনিকায়নের জন্য অসচেতনতা কিংবা আইনের প্রয়োগ, যথাযথ প্রয়োগের অভাবের মতো অজস্র কারণ রয়েছে, কিন্তু এখানে সব থেকে বেশি দায়ী হচ্ছে সভ্যতার আধুনিকায়নের প্রবণতা। তাই আজ আমরা এটিকে মূল কারণ হিসেবে চিহ্নিত করছি। মাননীয় সভাপতি, সভ্যতার আধুনিকায়নের প্রবণতা কিভাবে দূষিত করছে আমাদের পরিবেশ তা আজ আমরা কয়েকটি ক্ষেত্রে তুলে ধরব। সেগুলো হলো প্রথমত শিল্পায়ন ও নগরায়ন, দ্বিতীয়ত যানবাহন ও জ্বালানি নির্ভরতা, এবং তৃতীয়ত ভোগবাদী সংস্কৃতি। মাননীয় সভাপতি, আমি দলের প্রথম বক্তা হিসেবে শিল্পায়ন কিভাবে দূষিত করছে আমাদের পরিবেশ তা তুলে ধরব, এবং আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা ক্রমান্বয়ে পরবর্তী ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করবেন। মাননীয় সভাপতি, সভ্যতার আধুনিকায়নের এক অন্যতম প্রধান চিত্র হলো শিল্প বিপ্লব, আর সেই শিল্প বিপ্লবের হাত ধরে তারই ধারাবাহিকতায় কলকারখানার ধোঁয়া ও কয়লার কারণে 1952 সালে ব্রিটেনের আকাশ ছেয়ে যায় ভয়াবহ কুয়াশায়, যার দরুন 4000-এরও অধিক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে কয়েকদিনের মাঝে, যা ইতিহাসে দ্য গ্রেট স্মোক অফ লন্ডন নামে পরিচিত। মাননীয় সভাপতি, এ তো গেল কেবল অতীতের কথা, এবার আসা যাক বর্তমানের দিকে। মাননীয় সভাপতি, আমাদের শিক্ষিত ও সচেতন মানুষগুলোর বন ধ্বংস করে স্থাপন করা কলকারখানা থেকে নির্গত হওয়া কালো ধোঁয়া বিশ্বে প্রতি বছর কেড়ে নিচ্ছে 8 মিলিয়নেরও বেশি প্রাণ, যা বিশ্বে মোট মৃত্যুর 12%, এবং যা ছাড়িয়ে গিয়েছে ধূমপানের সংখ্যাকেও। এবং মাননীয় সভাপতি, দ্য ডেইলি স্টার বলছে বাংলাদেশে প্রতি বছর 1 লক্ষেরও বেশি মানুষ অকাল মৃত্যুতে পতিত হচ্ছে কেবলমাত্র এই দূষিত পরিবেশের দরুন। মাননীয় সভাপতি, এবং সব থেকে আশঙ্কার ব্যাপারটি জানেন কি? সেই 1 লক্ষের মানুষের মাঝে রয়েছে আমাদের কোমলমতি 6000-এরও অধিক শিশু। মাননীয় সভাপতি, আজ এই উন্নয়নের ফলস্বরূপ গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2025-এ ঢাকা 173টি দেশের মাঝে 171তমতে অবস্থান করছে, যেখানে ঢাকার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর হচ্ছে পরিবেশ এবং প্রকৃতি বিষয়ে। মাননীয় সভাপতি, WHO আজ বলছে ঢাকার আজ 60%-এরও বেশি পানির উৎসই দূষিত। মাননীয় সভাপতি, ঢাকা আজ কেবল উন্নয়নের মুখোশে এক বিষাক্ত নগরী, যেখানে মানুষ নিঃশ্বাস নিচ্ছে ধুলোবালু মেশানো বায়ু থেকে, যেখানে মানুষ পান করতে বাধ্য হচ্ছে বিষাক্ত নদী থেকে। এই কি সেই উন্নয়ন যার গৌরবে আমরা আজ সভ্য প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, আজ কেবল ঢাকা কিংবা বাংলাদেশ নয়, আজ সারা বিশ্বের প্রকৃতি ধ্বংসের মুখে দাঁড়িয়ে। উন্নয়নের এই ফলস্বরূপ মাননীয় সভাপতি, আজ বেইজিংয়ে শিশুদের মাস্ক পরতে হচ্ছে কেবলমাত্র নিঃশ্বাস নেওয়ার জন্য। আজ দিল্লি খুঁজে ফিরছে তার সূর্যকে, আজ অ্যামাজন কাটছে তার অস্তিত্বের বেদনায়। মাননীয় সভাপতি, এ কেমন উন্নয়ন, এ কেমন সভ্যতা যা রচিত হচ্ছে নিরীহ মানুষের রক্তের বিনিময়ে, পরিবেশ প্রকৃতিকে শ্বাসরুদ্ধ করার মাধ্যমে? মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, আজ যারা সভ্যতার নামে স্তুতি আওড়াচ্ছেন, আজ সভ্যতার নামে ছুটছে যারা, ভাবো একটু ফিরে, এই উন্নয়নই একদিন বয়ে আনবে ধ্বংস, নির্দ্বিধায়, নিঃসন্দেহে তীরে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। বিপক্ষ দলের প্রথম বক্তা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মাহাজাবিন বিনতে মাহফুজা।
পরিবেশ দূষণ যখন পুরো বিশ্বকে হুমকির মুখে ফেলেছে, তখন এই পরিবেশ দূষণের মূল কারণ অনুসন্ধানই আজকের বিতর্কের মূল লক্ষ্য। যেখানে পক্ষদল বলছে পরিবেশ দূষণের মূল কারণ সভ্যতার আধুনিকায়ন, কিন্তু এই সভ্যতার আধুনিকায়ন যদি টেকসই উন্নয়ন নীতি অনুসরণ করে হতো তবে হয়তো পরিবেশ দূষণের প্রসঙ্গটি আজকে আসতো না। তাই টেকসই উন্নয়ন নীতি অনুসরণের অভাবই পরিবেশ দূষণের মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের নির্ধারিত বিষয়টি হচ্ছে সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের মূল কারণ, আমাদের অবস্থান বিষয়টির বিপক্ষে। মাননীয় সভাপতি, পক্ষদলের প্রথম বক্তা বিষয়টির গুরুত্বপূর্ণ প্রবঞ্চগুলো সংজ্ঞায়ন করে গেলেন, কিন্তু ঠিক কি কি মানদণ্ড পূরণ করলে তাকে আমরা সভ্যতার আধুনিকায়ন বলবো এ সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তিনি দিয়ে গেলেন না। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইউনেস্কো, ইউএনইপি এবং ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সভ্যতার আধুনিকায়নের 7টি মানদণ্ড দিয়েছে। এই মানদণ্ডগুলো হচ্ছে প্রযুক্তিগত উন্নতি, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, নগরায়ন ও স্মার্ট শহর, শিক্ষা ও তথ্য প্রবাহ, টেকসই উন্নয়ন নীতি, অর্থনৈতিক বৈচিত্র্য বিশ্বায়ন, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য। এই 7টি মানদণ্ডই কিন্তু টেকসই উন্নয়ন নীতিগুলোর মধ্যে অন্তর্নিহিত রয়েছে। তাই সভ্যতার আধুনিকায়ন একটি কারণ হলেও এটি মূল কারণ নয়, বরং টেকসই উন্নয়ন নীতি না মানার প্রবণতাই আজকে পরিবেশ দূষণের মূল কারণ। মাননীয় সভাপতি, মূল কারণ কেন বলছি? কারণ যদি টেকসই উন্নয়ন নীতি মানা হতো তাহলে আজকে পরিবেশ দূষণ ঘটতো না, এবং বর্তমানে যদি আমরা টেকসই উন্নয়ন নীতি অনুসরণ করি তবে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। এমনকি এতদিনে যে পরিবেশ দূষণ হয়েছে, টেকসই উন্নয়ন নীতি অনুসরণ করে পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তা নিরসনও সম্ভব হবে। মাননীয় সভাপতি, আজকে আমরা বিতর্কটি দুটি লেয়ার থেকে করব। প্রথম লেয়ারে আমরা প্রমাণ করে যাব যে টেকসই উন্নয়ন প্রবণতার অভাবই পরিবেশ দূষণ ঘটাচ্ছে, এবং দ্বিতীয় লেয়ারে এটি প্রমাণ করে যাব যে পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে আনা এই টেকসই উন্নয়ন নীতি অনুসরণ করার মাধ্যমেই সম্ভব। আজকে আমরা যে যে ক্ষেত্র থেকে বিতর্কটি করব সেই ক্ষেত্রগুলো হচ্ছে কৃষিক্ষেত্র, শিল্প ও জ্বালানি ক্ষেত্র এবং নগরায়ন। আজকে আমি কৃষিক্ষেত্র নিয়ে আলোচনা করব, দ্বিতীয় বক্তা শিল্প ও জ্বালানি ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন, এবং দলনেতা নগরায়ন ক্ষেত্রটি আলোচনার পাশাপাশি উভয় দলের বক্তব্যকে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে এটি প্রমাণ করে যাবেন যে টেকসই উন্নয়ন নীতি অনুসরণের অভাবই পরিবেশ দূষণের মূল কারণ। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, পূর্বে যখন আমরা কৃষিতে চাষের ক্ষেত্রে লাঙল ব্যবহার করতাম তখন পরিবেশ দূষণ হতো না, পরবর্তীতে যখন ট্রাক্টরে ব্যবহার করেছি তখনই বায়ু দূষণ ঘটেছে। কিন্তু এখানে প্রযুক্তির কোনো দোষ নেই, বরং এই প্রযুক্তি পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তি ব্যবহারের অভাবেই বায়ু দূষণ ঘটেছে। একটি উদাহরণের মাধ্যমে প্রমাণ করছি মাননীয় সভাপতি। 2024 সালে সুইডিশ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার সায়েন্সে একটি গবেষণায় দেখা যায় ইলেকট্রনিক ট্রাক্টর ব্যবহারের ফলে ডিজেল ট্রাক্টরের তুলনায় প্রতি হেক্টরে 72% কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমে এবং মোট খরচের প্রায় 33% কমে। ফ্রান্স, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড প্রভৃতি দেশ ইলেকট্রনিক ট্রাক্টর ব্যবহার করছে। অর্থাৎ মাননীয় সভাপতি, যখন পরিবেশ উন্নয়ন ও টেকসই উন্নয়ন নীতিমালা অনুসরণ করা হয়নি তখনই পরিবেশ দূষণ ঘটেছে, এবং টেকসই উন্নয়ন নীতিমালা অনুসরণ করার পরে কিন্তু পরিবেশ দূষণের মাত্রা হ্রাস পেয়েছে। আমরা চীনের দিকে তাকাতে পারি। 2024 সালে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের তথ্য মতে অতিরিক্ত সার ব্যবহারের ফলে চীনের ভূগর্ভস্থ পানির 40% নাইট্রোজেন দ্বারা দূষিত। অপরদিকে যদি আমরা নেদারল্যান্ডের দিকে তাকাই তবে ন্যাশনাল জিওগ্রাফির তথ্য মতে নেদারল্যান্ড বিশ্বের সর্বোচ্চ কৃষি উৎপাদনকারী দেশগুলোর একটি, যেখানে তারা গ্রিন হাউস ফার্মিং এবং প্রিসিশন ফার্মিং করার মাধ্যমে সার এবং পানির ব্যবহার 50% পর্যন্ত হ্রাস করেছে, পাশাপাশি গ্রিন হাউস গ্যাসের নির্গমনও কমিয়েছে। অর্থাৎ একদিকে চীনে যেমন টেকসই উন্নয়নের নিরাপদ পানি, জলবায়ু কার্যক্রম, স্থলজ ও জলজ জীবন এই ধাপগুলো না মানার ফলে পরিবেশ দূষণ ঘটেছে, অন্যদিকে নেদারল্যান্ডে এই একই অভিষ্টগুলো পূরণের মাধ্যমে পরিবেশ দূষণের মাত্রা হ্রাস পেয়েছে। অর্থাৎ এটি প্রমাণিত হচ্ছে যখন পরিবেশ দূষণ করছে সেক্ষেত্রে টেকসই উন্নয়ন নীতিমালাগুলো অনুসরণ করা হচ্ছে না, এবং টেকসই উন্নয়ন নীতিমালাগুলো যখন আমরা অনুসরণ করছি তখনই পরিবেশ দূষণ হ্রাস পাচ্ছে। তাই আমরা বলছি যে পরিবেশ দূষণের মূল কারণ টেকসই উন্নয়ন নীতিমালা অনুসরণ না করা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকের বিতর্কের বিষয় সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের কারণ। এর পক্ষে গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জের দ্বিতীয় বক্তা রোবা তাবাসসুমকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। রোবা তাবাসসুম। মানুষ বলিয়া নাম যাহার, সভ্যতা যাহার গর্ব, সে আজ করেছে বিসর্জন
প্রকৃতির মর্ম। ধন্যবাদ মাননীয় মডারেটর বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ এবং যারা দেখছেন ও শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের মূল কারণ। অত্যন্ত যৌক্তিক কারণে বিষয়টির পক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন সভ্যতার আধুনিকায়নের প্রবণতা নয়, বরং টেকসই উন্নয়নের অভাব পরিবেশ দূষণের মূল কারণ। বিজ্ঞ প্রতিপক্ষ, এই টেকসই উন্নয়নগুলো কারা করছে না কারা? মানুষ করছে না। কিন্তু মানুষ কেন করছে না? কারণ তারা ভোগবাদী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। আর মাননীয় মডারেটর, এই ভোগবাদী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতাই হচ্ছে আজকের এই সভ্যতার আধুনিকায়নের প্রবণতা। মাননীয় মডারেটর, গরুর গাড়ি, রেলগাড়ি, মার্সিডিজ কিংবা বিএমডাব্লিউর চাকায় ভর করে সভ্যতার এই নগরীতে হয়তো অনেকখানি পথ পাড়ি দিয়েছি আমরা, কিন্তু এ যেন এক নীরব বিপর্যয়েরই শব্দহীন যাত্রা। কেননা পদচিহ্ন হিসেবে আমরা কেবলই ফেলে এসেছি বিশ্বে জর্জরিত এক কালো ধোঁয়া, যা ধীরে ধীরে ঢেকে ফেলেছে আমার আকাশ, কিনে ফেলেছে আমার পাখিদের আবাস। রংচকচকে গাড়িগুলো আজ হয়তো দুর্বার গতিতে এগুচ্ছে ঠিকই, কিন্তু ফেলে যাচ্ছে বেনজিন, জাইলিন কিংবা টলুইনের মতো হাজারো বিষাক্ত পদার্থ, যা কুড়ে কুড়ে খাচ্ছে আমার ফুসফুস। মাননীয় মডারেটর, বৃষ্টিকে ধরা হয়ে থাকে সৃষ্টিকর্তার রহমতের বর্ষণ স্বরূপ, কিন্তু সেই রহমতের সাথে যখন মিশে যায় কলকারখানা থেকে বেরিয়ে আসা সালফারের নানান অক্সাইড, তখন সেটি হয়ে যায় এসিডের বর্ষণ। আর তখন এসিডের রহমত স্বরূপ মাটিতে থাকা আমার অণুজীব বন্ধুরা যখন হাহাকারে মরে, ঠিক সেই মুহূর্তে আমার প্রতিপক্ষের নাম দেন সভ্যতার আধুনিকায়ন। মানে মডারেটর, সভ্যতার এই দৌড়ে আজ যখন এক মুঠো খাদ্য পেতে এক ঝলক বিষ ঢোকাতে হচ্ছে রক্তে, আজ যখন মাটির বন্ধু কৃষকের হাত ধরেই মাটিতে নেমে আসছে সার, কীটনাশক কিংবা রাসায়নিক হরমোন, তখন আমার মাটি ডুকরে কেঁদে আমাকে বলছে, আমায় দাও ভালোবাসা, দাও জৈব স্পর্শ, দিও না আর সেই রঙিন বোতলের বিষে ভরা কষ্ট। কিন্তু আফসোস, প্রযুক্তির মোহে হারিয়ে যাওয়া আমার প্রতিপক্ষের কানে আজও সেই কান্নার আওয়াজ পৌঁছাতে পারেনি। মানে মডারেটর, ইউএনইপির গবেষণা রিপোর্ট বলছে বিশ্বের 33% উর্বর জমি আজ অণুজীব শূন্য হয়ে যাওয়ার একমাত্র কারণ জমিতে কৃত্রিম সার ব্যবহার। হ্যাঁ, বিজ্ঞ প্রতিপক্ষ বলতেই পারেন জমিতে কৃত্রিম সার কেন ব্যবহার হচ্ছে? তারা অসচেতন কৃষকদের দ্বারা হচ্ছে জমিতে কৃত্রিম সার ব্যবহার হচ্ছে, যা কিনা টেকসই উন্নয়নের পথে বাধা। কিন্তু মানে মডারেটর, কথাটা আংশিক সত্য হলেও এই হার্বিসাইডসগুলোর আবিষ্কার কিন্তু হয়েছিল সমাজের সবচেয়ে শিক্ষিত সচেতন রসায়নবিদদের হাত ধরে। কিন্তু কেন হয়েছিল মানে মডারেটর? উত্তরটি খুবই সোজা, সভ্যতার এই দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবার জন্য হয়েছিল। মানে মডারেটর, 2023 সালে বৈশ্বিক কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের হার ছিল প্রায় 37.4 বিলিয়ন টন, যার 75% বেশি এসেছিল শুধুমাত্র চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের শিল্প ও জ্বালানি কার্যক্রম থেকে। মানে মডারেটর, এই যদি হয় বিশ্বের সবচেয়ে সচেতন টেকসই উন্নয়নশীল দেশগুলোর থেকে প্রাপ্ত কার্বন নিঃসরণের হার, সেখানে প্রতিপক্ষের বলে যাওয়া টেকসই উন্নয়নের অভাব আমার কাছে হাস্যকরবই, আর কিছু হতে পারে না। মানে মডারেটর, একটি পরিসংখ্যান দেখা যাক। আইপিসিসির 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট 2022-এর তথ্য মোতাবেক পরিবহন খাত থেকে প্রতি বছর প্রায় 8 বিলিয়ন টন কার্বন নির্গত হচ্ছে, যা কিনা বাস, ট্রাক কিংবা বিমানের মতো অত্যাধুনিক যন্ত্রচালিত যানবাহনগুলোর জন্য হয়ে থাকছে। মানে মডারেটর, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম প্রযুক্তিবিদরা অত্যধিক বিবেকবান এবং সচেতন হয়ে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নিলেন আর যন্ত্রচালিত যানবাহন নয়, এবার থেকে ব্যাটারি চালিত যানবাহনে সবকিছু চলবে। কিন্তু মানে মডারেটর, সেই ব্যাটারি চালিত যানবাহনের ব্যাটারির যোগান দিতে যে লিথিয়াম ব্যবহার করা হয়, তার প্রতি টন উত্তোলনে 5 লাখ লিটার পানি ভূগর্ভস্থ থেকে হারিয়ে যাচ্ছে, যা কিনা শুষ্ক অঞ্চলের ভূমিক্ষয়ের একটি অন্যতম প্রধান কারণ। এবং সেই সাথে যে কোবাল্ট উত্তোলন করা হচ্ছে, সেখানে কঙ্গোতে বিষাক্ত বর্জ্য এবং পানি দূষিত হয়ে লাখ লাখ শিশুর মৃত্যু হচ্ছে। মানে মডারেটর, কোথায় যাব, কোন দিকে তাকাবো? যেদিকেই তাকাই সেদিকেই প্রযুক্তির লেলিহান শিখা আমার বিশ্বকে তছনছ করে দিচ্ছে। মানে মডারেটর, গ্লোবাল এনার্জি রিভিউ 2023 বলছে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন খাত থেকে এসেছে 15 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড, যার 60%ই জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে প্রাপ্ত। বিজ্ঞ প্রতিপক্ষ জীবাশ্ম জ্বালানিকে না বলে আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির খোঁজ করি, সেক্ষেত্রেও দেখা যায় ভয়াবহ পরিবেশ দূষণ। মানে মডারেটর, শেষ করতে চাই, তবে বলছি, জীবনানন্দ দাশ দুঃখ ভরে বলেছিলেন, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে যাবে না কবি। কিন্তু মানে মডারেটর, আমার পৃথিবী কি তেমনই আছে যেমনটা চেয়েছিলেন আমার কবি? প্রশ্ন কেবল প্রতিপক্ষের কাছে নয়, রইল গোটা প্রজন্মের কাছে। ধন্যবাদ মানে মডারেটর, ধন্যবাদ সকলকে। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ আকরামুজ্জামান কিয়াম, দ্বিতীয় বক্তা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
আজ প্রতিপক্ষ দল তাদের বক্তব্যে বলে গেলেন কলকারখানার মাধ্যমে নাকি পরিবেশ দূষণ হচ্ছে। এছাড়াও তারা বলে গেলেন যে ঢাকার বিভিন্ন কারণে আজকে পানি দূষণ হচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি, আজ যদি এই সকল ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা হতো এবং টেকসই উন্নয়নের নীতি অনুসরণ করা হতো, তবে এ সকল ক্ষেত্রে কখনোই পরিবেশ দূষণ হতো না। মাননীয় সভাপতি, সভ্যতার আধুনিকায়নের একটি বিশাল জায়গা জুড়ে রয়েছে টেকসই উন্নয়ন। কিন্তু আজ যখন এই টেকসই উন্নয়নের নীতি না মেনেই উন্নত হচ্ছে শিল্প, যোগাযোগ এবং প্রযুক্তিগত ক্ষেত্র, ঠিক তখনই আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, যা আমরা অস্বীকার করছি না। কিন্তু মাননীয় সভাপতি, সভ্যতার এই অসম্পূর্ণ আধুনিকায়ন পরিবেশ দূষণের একটি আপাত কারণ হতে পারে ঠিকই, কিন্তু এটি মূল কারণ। সভ্যতার প্রকৃত আধুনিকায়ন কখনোই পরিবেশ দূষণের মূল কারণ নয়, বরং টেকসই উন্নয়নের নীতি অনুসরণ না করার কারণেই আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। তাই টেকসই উন্নয়ন নীতির অভাবেই পরিবেশ দূষণের মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি দেখিয়ে দিয়ে যাব যে শিল্প ও জ্বালানি খাতের টেকসই নীতি অনুসরণের অভাবেই পরিবেশ দূষণ ঘটছে, এবং এটি প্রমাণ করে দিয়ে যাব এই নীতি অনুসরণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। মাননীয় সভাপতি, আধুনিকায়নের হাত ধরে আজ পৃথিবীতে তৈরি হয়েছে হাজারো কলকারখানা, সেখানে পরিবেশের আহাজারি যেন কেউ শুনতেই পাচ্ছে না। আসুন মাননীয় সভাপতি, কয়েকটি তথ্যসূত্রের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করছি। প্রথমে আসা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের একটি রিপোর্ট বলছে দেশে 60% শিল্প বর্জ্য সঠিকভাবে শোধিত হয় না। সাভারের ট্যানারিগুলো প্রতিদিন 15,000 লিটার অশোধিত বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলছে, যার ফলে নদী এলাকার মাটি, পানি ও বায়ু আজ দূষিত হয়ে গেছে এবং জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। অপরদিকে যদি আজকে আমরা ভারতের দিকে লক্ষ্য করি মাননীয় সভাপতি, তবে আমরা দেখতে পাবো ভারত তাদের গঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পে টেকসই বর্জ্য শোধনাগার স্থাপনের মাধ্যমে পানি দূষণ 30% কমাতে সক্ষম হয়েছে। অর্থাৎ মাননীয় সভাপতি, ভারত এখানে টেকসই উন্নয়নের নীতির শিল্প, অবকাঠামো, উদ্ভাবন এই নীতি অনুসরণ করার মাধ্যমে নিজেদের প্রযুক্তিগতভাবে উন্নত করেছে এবং পরিবেশ দূষণ কমাতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে বাংলাদেশ আজকে এই নীতি অবলম্বন করেনি, বিধায় তারা প্রযুক্তিগতভাবে উন্নতও হতে পারেনি এবং পরিবেশ দূষণ রোধও করতে পারেনি। মাননীয় সভাপতি, এবার যদি আমরা বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করি, তবে দেখতে পাবো চাইনিজ মিনিস্ট্রি অফ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের একটি রিপোর্ট বলছে অত্যাধিক হারে শিল্প বর্জ্য নিষ্কাশনের কারণে চীনের হুয়াংহো নদীর 30% পানি আজ ব্যবহারের অযোগ্য। মাননীয় সভাপতি, অন্যদিকে যদি আমরা সুইডেনের দিকে লক্ষ্য করি, তবে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সির একটি রিপোর্ট বলছে সুইডেন টেকসই শিল্পনীতি ও শূন্য বর্জ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে 80% পানি দূষণ কমাতে সক্ষম হয়েছে। মাননীয় সভাপতি, এখান থেকে আবারও এটি প্রমাণিত হয় সুইডেন টেকসই উন্নয়নের নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, জলবায়ু কার্যক্রম এই নীতিগুলো অনুসরণ করেছে বিধায় আজকে তারা প্রযুক্তিগতভাবে উন্নত হতে পেরেছে এবং পরিবেশ দূষণ কমাতে পেরেছে। কিন্তু চীন আজকে এই নীতিগুলো অনুসরণ করছে না, বিধায় তারা আজকে প্রযুক্তিগতভাবে উন্নত করতে পারেনি, তাদের পরিবেশ দূষণ হচ্ছে। মাননীয় সভাপতি, এবার আসা যাক জ্বালানি খাতে। আধুনিক সভ্যতার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে জ্বালানি খাত, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ টেকসই উন্নয়ন নীতিগুলো অনুসরণ না করার কারণে বিশ্বের সকল দেশই জ্বালানি খাতগুলোর মাধ্যমে পরিবেশ দূষণ করছে। আসুন মাননীয় সভাপতি, কয়েকটি দৃষ্টান্তমূলক উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করছি। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটি রিপোর্ট অনুসারে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে প্রতি বছর কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে 1.2 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হচ্ছে, যার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে আমাদের পরিবেশের বায়ু দূষণ। এর পরিপ্রেক্ষিতে চীনে যদি আমরা দেখি, চীনের 56% বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কয়লা ভিত্তিক মাধ্যমে, যার মাধ্যমে পৃথিবীর যে পুরো কার্বন নিঃসরণ রয়েছে তার 30%ই আজ নিঃসরণ হচ্ছে চীনের মাধ্যমে। অর্থাৎ মাননীয় সভাপতি, এখান থেকে আবারও এটি প্রমাণিত যে চীন এবং বাংলাদেশ টেকসই নীতি অবলম্বন করেনি, বিধায় তারা আজকে পরিবেশ দূষণ করছে। তাই আজকে এই কথা বলেই শেষ করব, টেকসই সভ্যতার আধুনিকায়ন নয়, বরং টেকসই উন্নয়নের নীতি পরিবেশ দূষণের মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলে। আজকের বিতর্ক প্রতিযোগিতার গুরুদয়াল সরকারি কলেজের তৃতীয় বক্তা মারুফুজ্জামান, তাকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তৃতা দেওয়ার জন্য। মারুফুজ্জামান। আমরা সভ্য হয়েছি নদীহীন, আমরা আধুনিক হয়েছি গাছহীন, আমরা উন্নত হয়েছি বিবেকহীন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ প্রদানে। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের মূল কারণ। অত্যন্ত যুক্তিযুক্ত এবং প্রেক্ষাপটগত কারণে আমি ও আমার দল এর পক্ষে অবস্থান করছি। লক্ষ্য করুন, বিজ্ঞ প্রতিপক্ষ ইতিপূর্বে বলে গেলেন টেকসই উন্নয়নের সেই নীতিমালার কথা। আগে বেঁচে না থাকলে সেই টেকসই উন্নয়ন কে বা কারা করবে প্রতিপক্ষ? সেই
ঠিক সেই দৃষ্টিকোণ থেকে বলছি, নেদারল্যান্ডের কথা দেখিয়ে গেলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের কথা চোখে পড়ে না। প্রতিপক্ষ ট্রাম্প প্রশাসনের পরিবেশ বিরোধী নীতিমালা 2017 থেকে 2021-এর দিকে তাকান। প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া সেই দৃষ্টিকটু বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, যেই প্যারিস চুক্তির মূল উদ্দেশ্যই ছিল সেই বৈশ্বিক উষ্ণায়নকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার নিচে রাখা। বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন, ট্রাম্প প্রশাসনের সেই পরিবেশবিধি কিছু নীতিমালার অবমাননার কথা বিশ্বের বিপজ্জনক শিল্পকে ছাড়পত্র দিয়েছিলেন। কেমন? প্রশাসন কয়লা, তেল, গ্যাস শিল্পকে ছাড়পত্র দিয়ে যার ফলে জ্বালানি শিল্পে কার্বন নিঃসরণ বাড়িয়েছিলেন বিজ্ঞ প্রতিপক্ষ। ঠিক সেই প্রেক্ষাপট থেকে বলছি, ট্রাম্পের মতো রাষ্ট্রনায়ক যখন আধুনিক সভ্যতার নেতৃত্বে থাকেন এবং পরিবেশের রক্ষার দায় সব কিছু অস্বীকার করে শুধুমাত্র উন্নয়নে ব্রত থাকেন, তখন কিভাবে সেই উন্নয়ন আপনার উন্নয়ন নীতিতে আসে? বিজ্ঞ প্রতিপক্ষ, এটি ট্রাম্প প্রশাসনের শুধু একটি উদাহরণ নয়, এটি আধুনিক সভ্যতার আসল চেহারা। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, ইতিপূর্বে আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা সুস্পষ্টভাবে বলে গিয়েছেন সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের মূল কারণ। বিজ্ঞ প্রতিপক্ষ, হ্যাঁ আমরা স্বীকার করছি পরিবেশ দূষণের অজস্র হাজারো কারণ রয়েছে, কিন্তু তার মাঝে একমাত্র মূল কারণ সভ্যতার আধুনিকায়নের প্রবণতায়। মাননীয় সভাপতি, আজ এমন একটি বিষয়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলছি যা শুধুমাত্র একটি শিরোনাম নয়, এটি সময়ের সেরা দাবি। মাননীয় সভাপতি, আমরা দৃঢ়ভাবে বলছি সব দূষণের মূলে রয়েছে আমাদের লাগামহীন ভোগ, আমাদের অবৈজ্ঞানিক উন্নয়ন পিপাসা, যার দরুন আমাদের সেই সভ্যতা এখন আর প্রয়োজন মেটাতে নয়, বরং সেই চাহিদা বাড়াতেই ব্যস্ত। মানুষ এখন আর জীবনের জন্য বাঁচে না, বাঁচে শুধু কিনতে, ব্যবহার করতে আর ফেলে দিতে। আর এই চক্রে সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর দূষণ। বিজ্ঞ প্রতিপক্ষ, এখনকার আধুনিক সভ্যতা এক ভোগের সভ্যতা। এটা মানুষকে নয় বরং দূষণকে উন্নত করছে। জাতিসংঘের UNEP অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বলছে ভোগবাদী সংস্কৃতি ও আধুনিক কনজিউমারিজম পরিবেশ দূষণের মূল চালক। তথ্যসূত্র UNEP। মাননীয় সভাপতি, এবার আসুন শিল্প বিপ্লবের পূর্বে তথা 1750 এবং শিল্প বিপ্লবের পর 2023-এর সঙ্গে কিছু তুলনা করে পাই। লক্ষ্য করুন প্রতিপক্ষ, শিল্প বিপ্লবের পূর্বে অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড লেভেল ছিল 280 ppm, যা শিল্প বিপ্লবের পর এসে দাঁড়িয়েছে 422 থেকে 427 ppm, যা আগের থেকে দ্বিগুণ হারে বেড়ে গেছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সেই শিল্প বিপ্লবের পূর্বে আপনার আমার মাঝে প্লাস্টিক নামক কোনো বস্তুর জন্ম ছিল না। যেই প্লাস্টিক কুড়ে কুড়ে খাচ্ছে এই আজকের এই পরিবেশকে, সেই প্লাস্টিক শুনে আটকে উঠবেন। বর্তমানে 430 মিলিয়ন টন প্লাস্টিক উৎপন্ন হচ্ছে প্রতি বছর বিশ্বে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, জীবাশ্ম জ্বালান ছিল শূন্যের কাছাকাছি, কিন্তু বিশ্বের প্রায় বর্তমানে 80 থেকে 83% এখন শুধুমাত্র জীবাশ্ম জ্বালানি থেকে আসে, যার তেল 32%, প্রাকৃতিক গ্যাস 24% আর কয়লা 27%। তথ্যসূত্র BP স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অফ ওয়ার্ল্ড এনার্জি 2024। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং ঠিক সেই দৃষ্টিকোণ থেকে বলছি প্রতিপক্ষ, পরিবেশ দূষণের হাজারো অজস্র কারণ রয়েছে। আসুন আগে বাঁচি, বেঁচে নিজে এক সুন্দর পৃথিবীতে বাস করি। আজ আমার আকাশ বাতাস সব কিছু দূষিত। এই দূষণের দায় কার? এই দূষণের দায় শুধুমাত্রই সভ্যতার আধুনিকায়নের প্রবণতা। কেননা সভ্যতার আধুনিকায়নের প্রবণতা একটি গাছের শিকড়ের সমান, এর ডালপালাগুলো অন্যান্য কারণ, কিন্তু শুধুমাত্রই সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ প্রতিপক্ষ, ধন্যবাদ সবাইকে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় বক্তা বিপক্ষ দলের বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের মোহাম্মদ তানভীর হাসান তরুণ। পক্ষদল যখন বলে গেলেন সভ্যতায় ভোগবাদী মানসিকতার কথা, তখন একটি বিষয় দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের মতো দেশগুলো যারা আমরা RMG রপ্তানি করি, এই RMG সুবিধা ভোগ করার জন্য বাংলাদেশের মতো দেশগুলোকে GSP সুবিধার একটি নীতিমালার শর্ত মেনে চলতে হয়। এই GSP নীতিমালার শর্ত হচ্ছে এই সকল বাংলাদেশের মতো এই সকল উন্নয়নশীল রাষ্ট্র GSP সুবিধা তখনই পাবে যখন তারা গ্রিন ইকোনমির দিকে অগ্রাধিকার দিবে, এবং এই গ্রিন ইকোনমির মাধ্যমেই বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলো টেকসই উন্নয়ন নীতি প্রণয়নের মাধ্যমে অত্যাধিক হারে অর্থনৈতিকভাবে উন্নতি হতে পারে। তাই এখন পক্ষদল কিভাবে বলতে পারে যে ভোগবাদী
মানসিকতার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে। কারণ জিএসপি সুবিধা প্রণয়ন করার মাধ্যমে আরও বেশি পরিমাণ অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। এবার চলে আসি মূল বক্তব্যে। সালটি ছিল 2020, যখন বাংলাদেশের শীতলক্ষ্যা নদীতে দেখা গেল এক ভয়াবহ ঘটনা। নদীর পানিতে ভেসে উঠেছিল হাজার হাজার মৃত মাছ, যার কারণ হিসেবে দেখা গেল শিল্প কারখানাগুলোর ইটিপি ব্যবহার না করা। এই নিদারুণ ঘটনা কোনো প্রকৃত আধুনিকায়নের উদাহরণ নয়, এটি হচ্ছে টেকসইহীন উন্নয়নের একটি করুণ চিত্র। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাব যে নগরায়নের ক্ষেত্রে এই টেকসই নীতিমালা না মানার কারণে কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে এবং এই টেকসই নীতিমালা মানলে কিভাবে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হতো। মাননীয় সভাপতি, আসুন একটি রিপোর্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করি। ইউএন হ্যাবিটেটসের 2023 সালের একটি রিপোর্ট বলছে দক্ষিণ এশিয়া সহ মধ্য আফ্রিকার যে 65% নগরায়ন ঘটেছে, সেখানে দেখা গিয়েছে অপরিকল্পিত নগরায়ন, যেখানে ছিল না কোনো টেকসই নগরায়ন নীতি মেনে চলার কারণ। এর কারণে সেগুলো অঞ্চলে অত্যাধিকভাবে পরিবেশ দূষণ ঘটছে এবং যা পরবর্তীতে আমাদেরকে আরও বিপর্যয়ের মুখে নিয়ে যাবে। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা আরও বেশ কিছু উদাহরণ দেখাতে পারি যারা টেকসই নগরায়ন নীতি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার মুখে রয়েছে। এর দৃষ্টান্তমূলক উদাহরণ রয়েছে ইন্দোনেশিয়া তাদের রাজধানী জাকার্তা থেকে নুসান্তারায় স্থানান্তরিত করার জন্য কাজ করছে এবং সেখানে তারা নিশ্চয়তা দিয়েছে যে জাকার্তার তুলনায় নুসান্তারায় পরিবেশ দূষণের পরিমাণ কমবে প্রায় 43%। অর্থাৎ এর মাধ্যমে এটি প্রমাণ করা সম্ভব হয় যে টেকসই নগর নীতি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব এবং এই টেকসই নগর নীতি যারা বাস্তবায়ন করতে পারছে না তারাই পরিবেশ দূষণ করছে। মাননীয় সভাপতি, শুধু টেকসই পরিকল্পনাহীন নগর সম্প্রসারণ নয়, শুধু শহরের বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই নীতি বাস্তবায়নের অভাবে অনেক রকম দূষণ দেখা যাচ্ছে। বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের একটি রিপোর্ট বলছে 2024 সালের একটি রিপোর্ট বলছে বাংলাদেশে প্রত্যেক দিন প্রায় 6500 টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার মাত্র 11% রিসাইকেল পদ্ধতিতে পুনর্ব্যবহার করা হয়। বাকি বর্জ্যগুলো সরাসরি পরিবেশের সাথে মিশে যাচ্ছে। যেখানে বাংলাদেশের এই ঢাকায় সুষ্ঠু নগরায়ন নীতি বাস্তবায়ন হয়নি, তাই আজকে এমন চিত্র দেখতে পাচ্ছি। কিন্তু পৃথিবীর এমনও অনেক দেশ আছে যারা এই নগর নীতি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ দূষণ থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করছে। উদাহরণ হিসেবে আমি বলতে চাই, জাপান এনভায়রনমেন্ট এজেন্সি 2024 সালের একটি রিপোর্ট বলছে টোকিওতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নীতির মাধ্যমে টোকিওর কার্বন নিঃসরণ কমেছে প্রায় 26%। এর মাধ্যমে টোকিওর উষ্ণতা কমেছে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এরপর জার্মান ফেডারেশন এনভায়রনমেন্ট এজেন্সি 2024-এর আরও একটি রিপোর্ট বলছে জার্মানির নগরগুলোতে টেকসই ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের কারণে সেই সকল অঞ্চলের কার্বন নিঃসরণ কমেছে 20%, জলবায়ু পরিবর্তনের হার থেকে তারা রক্ষা পেয়েছে। মাননীয় সভাপতি, এর মাধ্যমে এই বিষয়টি সুস্পষ্টভাবে নির্ধারিত হয় যে টেকসই নগর নীতি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। আবার এই টেকসই নগর নীতি বাস্তবায়ন করা সম্ভব না হলে পরিবেশ দূষণ হচ্ছে, অর্থাৎ টেকসই উন্নয়ন নীতি না মানার কারণেই মূলত পরিবেশ দূষণ করছে। মাননীয় সভাপতি, বিতর্কের শেষ পর্যায়ে এসে আমি উভয় দলের বক্তব্যকে পর্যালোচনা করে একটি বিষয় দেখতে পাচ্ছি যে আমরা উভয় দলই বলছি যে পরিবেশ দূষণ হচ্ছে, আংশিক আধুনিকায়নও হয়েছে। কিন্তু এই পরিবেশ দূষণের মূল কারণটা খুঁজতে গিয়ে তারা দায়ী করছে যে সভ্যতার আধুনিকায়নকে। কিন্তু আমরা মনে করছি সভ্যতার আধুনিকায়ন নয়, বরং টেকসই উন্নয়ন নীতি না মানার কারণে পরিবেশ দূষণ মূলত হচ্ছে। কারণ আমার দলের প্রথম বক্তা ইতোমধ্যেই বলে গেছেন যে সভ্যতার আধুনিকায়নের 7টি ক্রাইটেরিয়া রয়েছে, যে 7টি ক্রাইটেরিয়া মোটা দাগে টেকসই উন্নয়ন অভিষ্ট 17টি নীতির সাথে সরাসরি সম্পৃক্ত। অর্থাৎ এই 17 নীতি যে সকল রাষ্ট্র অবশ্যই পালন করবে তারা কখনোই পরিবেশ দূষণ করতে পারে না। অর্থাৎ এই 7টি ক্রাইটেরিয়া মানলে কখনো পরিবেশ দূষণ করা সম্ভব নয়, অর্থাৎ একটি আধুনিকায়নের মাধ্যমে কখনো পরিবেশ দূষণ হয় না। তাই আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণ করতে চাচ্ছি যে সভ্যতার আধুনিকায়ন নয়, বরং টেকসই উন্নয়ন নীতি না মানার কারণে পরিবেশ দূষণ মূলত হচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার দেখি যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডন করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি গুরুদয়াল কলেজের দলনেতা মোহাম্মদ মারুফুজ্জামান। বিজ্ঞান পিপাসু এই আমি এককালে জেনেছিলাম হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত তরল পদার্থের কোনো রং কিংবা গন্ধ হয় না। কিন্তু 18 বছর বয়সে এসে সেই আমি আবিষ্কার করলাম বিজ্ঞানীরা ভুল। কেন? বাংলাদেশের নদ নদীগুলো যেন আজ ভিন্ন কথা বলে, এদেশের নদ নদীগুলোর যেন আজ ভিন্ন ভিন্ন রঙে চায়। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে পুনরায় কিছু বলার সুযোগ প্রদানে। বিজ্ঞ প্রতিপক্ষ এত সুন্দর করে টেকসই উন্নয়নের নীতিমালা প্রণয়নের কথা বলে গেলেন, কিন্তু সেই নীতিমালাগুলো কি কি তা একবার বলে চাননি?
সেই নীতিমালাগুলো কি কি, যেই টেকসই উন্নয়নের মাধ্যমে আপনারা এই দেশ থেকে পরিবেশ দূষণ নির্মূল করতে চাচ্ছেন? প্রতিপক্ষ একটু ইতিপূর্বেই নগরায়নের কথা বলে গেলেন, নগরায়নকে দোষী করে গেলেন। এই নগরায়নের কার দায়? এই নগরায়ন কার দ্বারা সৃষ্টি? অবশ্যই সভ্যতার আধুনিকায়নের মাধ্যমেই নগরায়ন এসেছে আমাদের মাঝে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন প্লাস্টিক ও কৃত্রিম বস্তু ব্যবহারের ভয়াবহ বিস্তার, যা আধুনিকতার সরাসরি এক উপহার। বর্তমানে 414 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক উৎপন্ন হচ্ছে প্রতি বিশ্বে, যা 2015 সালে ছিল 322 মিলিয়ন মেট্রিক টনে। আর প্রতি বছর 1.5 কোটি টনেরও বেশি প্লাস্টিক সমুদ্র পৃষ্ঠে পড়ে যায়। বিজ্ঞ প্রতিপক্ষ সেই প্লাস্টিক আমাদের কি কি দেয় আসুন। মাটিকে বন্ধ করে, নদীকে মেরে ফেলে, প্রাণীকে গিলে খায়, আর মানব জাতিকে ফিরিয়ে দেয় তার নিজের হাতে তৈরি নরকে। ঠিক সেই প্রেক্ষাপটে প্লাস্টিক তো প্রাচীন সভ্যতার নয়, প্লাস্টিক আধুনিক সভ্যতার সন্তান। বিজ্ঞ প্রতিপক্ষ শিল্প, প্রযুক্তি, নগরায়ন হিসেবে এসেছে আধুনিকতার নামে, কিন্তু পরিণাম বিষাক্ত বাতাস, রাসায়নিক পানি, উত্তপ্ত পৃথিবী আর নিঃশেষিত বনাঞ্চল। WHO 2023 এর তথ্য মতে বিশ্বের 90% মানুষ দূষিত বায়ুতে শ্বাস নিচ্ছে। প্রতিপক্ষ চোখ বন্ধ করে একবার চিন্তা করুন, সেই 90% মানুষের ভিড়ে আপনি, আমি কিংবা আমার দেশের অবস্থান আছে কিনা। মাননীয় সভাপতি, এমন এক বিষয়ের পক্ষে দাঁড়িয়েছি যা শুধুমাত্র আমার স্থল নয়, জলকে নয়, করেছে মহাকাশকেও বিষাক্ত। পরিশেষে বলতে চাই, আজকের যেই মূল আলোচনা, পরিবেশ দূষণের অজস্র কারণ রয়েছে, কিন্তু তার মাঝে মূল কারণ শুধুমাত্রই সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের মূল কারণ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকেই। এবার যুক্তি খণ্ডন করবেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের দলনেতা মোহাম্মদ তানভীর হাসান তরুণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ পক্ষদলের একটি কথায় দৃষ্টি আকর্ষণ করছি। সভ্যতা আর আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াকে আমরা কখনোই থামাতে পারবো না। এই চলমান প্রক্রিয়াকে থামানো কখনোই সম্ভব নয়। আজকে সভ্যতার আধুনিকায়ন হয়েছে, ভবিষ্যতেও হবে, তাই আজকে আমরা এই যুগে এসে উপনীত হয়েছি। একটি বিষয় লক্ষ্য করবেন, যখন আমরা সেই আগুন জ্বালানোর পাথর ঠুকে সেই যুগে ছিলাম, তারপর থেকে যখন চাকার যুগে আসলাম, তখনও তো সভ্যতার আধুনিকায়ন ছিল, তখন তো এত পরিমাণ দূষণ ছিল না। কারণ কি জানেন? কারণ হচ্ছে বর্তমানের যেই টেকসই উন্নয়ন নীতি বাস্তবায়ন করার যেই অসুস্থ প্রতিযোগিতা চলছে, এই অসুস্থ প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে চেয়েছিলাম না। শিল্পায়নের যখন যুগ আসলো, সেই যুগে এসে দেখা গেল যে পরিবেশ দূষণ দিন দিন বাড়ছে, কারণ সেই সময় থেকে টেকসই উন্নয়ন নীতি প্রণয়ন করা সম্ভব হলে আজকের এই পরিবেশ দূষণ আমরা দেখতে পাতাম না। অর্থাৎ আমরা বলছি যে টেকসই উন্নয়ন নীতি বাস্তবায়ন করলে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। পক্ষ দলের দলনেতা আরও বলে গেলেন যে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছে দেখেই নাকি পরিবেশ দূষণ ঘটেছে। কিন্তু আমরা বলছি যে যুক্তরাষ্ট্রের এই প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসা কি টেকসই উন্নয়ন নীতিকে অমান্য করা নয়? তারা তো টেকসই উন্নয়ন নীতিকে জানতো এবং তারা সেই অনুযায়ী অনেক দেশকে অংশগ্রহণ করার জন্য বলেছে, কিন্তু তারা যখন নিজে বেরিয়ে আসলো তখন এই বিষয়টি অবশ্যই তারা অমান্য করেছে। অর্থাৎ এই অমান্য করার কারণে পরিবেশ দূষণ হচ্ছে। আরও একটি বিষয় লক্ষণীয় যে আপনারা শুধু যুক্তরাষ্ট্রের কথা বলে গেলেন, আমি পৃথিবীর আরও অনেক দেশের কথা উদাহরণ দিয়ে গেছি এবং আমি আরও উদাহরণ দিতে পারবো যারা এই টেকসই নীতি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করেছে এবং যেসব দেশে পরিবেশ দূষণ ঘটেছে তারা টেকসই নীতিকে অমান্য করেছে। অর্থাৎ এটি একমাত্র এবং প্রধান কারণ যার মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে। অর্থাৎ আমরা এটি সুনিশ্চিতভাবে বলতে যাই, টেকসই নীতি বাস্তবায়নের অভাবেই মূলত পরিবেশ দূষণ হচ্ছে। এখানে আধুনিকায়নের কোনো হাত নেই। আধুনিকায়ন চলমান প্রক্রিয়া, আধুনিকায়ন চলবে এবং ভবিষ্যতে আমাদের আরও দূরে নিয়ে যাবে। বর্তমানের এই যুগের থেকে আমরা আরও অনেক দূরে যাব ইনশাল্লাহ। এই বলে আমি বলতে চাই যে সভ্যতার আধুনিকায়নের প্রবণতা নয়, বরং টেকসই উন্নয়ন নীতি বাস্তবায়নের অভাবই পরিবেশ দূষণের মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। একথা তো স্বীকার করতে হচ্ছে যে পরিবেশ দূষণের জন্যে সভ্যতার, আধুনিক সভ্যতা খানিকটা দায়ী। কিন্তু কথা হলো, সভ্যতা তো একটি গতিশীল বিষয়, আধুনিকতা একটি গতিশীল বিষয়। তাকে তো আমরা আটকে রাখতে পারবো না। আধুনিকতা আসবেই, সভ্যতা আবার আসবেই। আমরা বলছি এখন আধুনিক সভ্যতা, প্রাচীনকালে যখন সভ্যতাগুলো ছিল ওগুলো তাদের সময়ে আধুনিক ছিল। কিন্তু প্রশ্ন হলো যে এই সভ্যতা আমাদের এগিয়েই যাবে, সভ্যতা আসবেই, কিন্তু কতটুকু আমরা রক্ষা করতে পারবো? এই শিল্প বিপ্লব বা শিল্পের এই দূষণ প্রক্রিয়াটা আমাদের নীতিমালা মেনে চলতে হবে এবং সেটাকে আমাদের রক্ষা করা আমাদেরই দায়িত্ব। দেখুন, শিল্প বিপ্লব যখন ঘটেছিল ইউরোপে 16 শতকে, তো শিল্প বিপ্লবের ফলে ঘটেছে কিন্তু ইউরোপে, কিন্তু ইউরোপ কিন্তু তার পরিবেশটুকু রক্ষা করতে পেরেছে।
আজকে আমরা পরিবেশ দূষণের সবচেয়ে বেশি উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশ। ঢাকার কথা উভয় পক্ষের দলনেতারাই বলেছেন। ঢাকার কথা, ঢাকা 1610 সালে রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং একটি চমৎকার লোকেশনের মধ্যে ঢাকাটি প্রতিষ্ঠিত হয়েছিল। মুঘলরা ভীষণ পরিবেশের দিক লক্ষ্য করেছিলেন, তারা সয়েল টেস্ট করেছিলেন এবং ঢাকাটাকে এই জন্য তারা করেছিলেন, কারণ ঢাকার চারদিকে নদী ছিল। একদিকে শীতলক্ষ্যা, একদিকে বুড়িগঙ্গা, একদিকে ধলেশ্বরী আর একদিকে তুরাগ। এই চারটি নদীর মধ্যে ছিল এই ঢাকা শহরটি এবং ঢাকা শহরের এই নদীকে কেন্দ্র করে ঢাকা শহর 400 বছর চলে আসছে এবং ঢাকার নদীকে রক্ষা করেছে, নদী থেকে জল ব্যবহার করেছে, নদী থেকে ট্রেড অ্যান্ড কমার্সের বিষয়টি করেছে, নদী বা প্রতিরক্ষা দিয়ে কাজ করেছে। কিন্তু আজকে দেখুন এই চারটি নদী কিন্তু আমরা নষ্ট করে দিয়েছি এবং ঢাকায় একটি নিকৃষ্ট অবস্থায় আছে, এ কথা স্বীকার করতেই হবে। সভ্যতা আসবেই, সভ্যতা আমাদের আধুনিকতার দিকে এগিয়ে যেতেই হবে, কেউ পিছিয়ে থাকলে চলবে না। যে পিছিয়ে থাকবে তারাই অনগ্রসরমান সমাজে পরিণত হবে। আমাদের আজকের এই প্রতিযোগিতার ফলাফল এসে গেছে আমাদের হাতে, বহু প্রতীক্ষিত ফলাফল। উভয় দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। খুবই সামান্য ব্যবধানে এদিক সেদিক হয়েছে, জয় পরাজয় খুব কাছাকাছি বিরাজ করে। আজকের সভ্যতার আধুনিকায়নের প্রবণতাই পরিবেশ দূষণের মূল কারণ। এর বিজয়ী দল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, অভিনন্দন তোমায়। এবং শ্রেষ্ঠ বিতর্কিক পক্ষ দলের দলনেতা মোহাম্মদ মারুফুজ্জামান, অভিনন্দন মারুফুজ্জামান। সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।